ভেবে বারবার আমার সাথেই কেন এমন হয়। তখন রেনুর ডাক, আমিও নিঃশ্বাস বন্ধ করে ভেতরে ঢুকলাম। আমাকে দেখে আঁখি অনেকটাই চমকে গেছে। অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ওর চোখ দুটো কাঁদতে চাইছে, কিন্তু সে কাঁদছে না। আঁখি কিছু বলার আগেই আমি বলে উঠলাম, কেমন আছেন শালিকা? আমি শুনলাম আপনি নাকি আমাকে দেখার জন্য পাগল হয়ে গেছেন। তা কেমন আছেন আপনি? আমার এই অচেনা লোকের আচরণে আঁখি কেমন যেন হয়ে গেল। কোনো রকমে বলল, কান্না চেপে বলল, ভালো, আপনি? আঁখির চেহারা দেখে মনে হলো মনে ভেতরে ভেতরে অনেক কষ্টে চেপে অফ আমার ভেতরে ভেতরে অনেক কষ্ট পাচ্ছে। অফ উফ, আমার যে কি আনন্দ হচ্ছে না বলে বোঝাতে পারবো না। আর কিছুক্ষণ ওখানে থেকে আঁখির মনের কষ্ট যতটা পারি বাড়িয়ে দিলাম। আসলে ওর সামনে রেনুকে নিয়ে অনেক নেকামি করলাম আর কি। আঁখির মুখটা যা হয়েছিল না, সে আমাকে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু রেনুর উপস্থিতিতে কিছু বলতে পারছিল না। গাড়িতে ওঠার পর রেনু বলল যে তারা কালকে আঁখিকে নিয়ে বাড়ি চলে যাবে। তখন আমি রেনুকে বললাম, চলো আজকে তোমাকে আমার একটা পছন্দের জায়গায় খাওয়াতে নিয়ে যাব। রেনু আমার কথা শুনে অবাক হয়ে গেছে, কারণ আজ পর্যন্ত আমি রেনুকে নিয়ে নিজে থেকে কোথাও বের হইনি। রেনু অবাক হয়ে বলল, তুমি নিয়ে যাবে আমাকে খাওয়াতে? তখন আমি বললাম, কেন যাবে না, ঠিক আছে তাহলে বাড়িতেই চলো। তখনই রেনু বলল, এই আমি তো এমনি এমনি বলছিলাম, কিন্তু তুমি বলছো আর আমি যাব না, এটা ভাবলে কি করে? কিন্তু তোমাকে দেখে আজকে খুশি খুশি মনে হচ্ছে। তখন আমি বললাম, সত্যি আমি আজকে খুবই খুশি। আঁখিকে কষ্ট পেতে দেখে আমার কেন জানি খুব ভালো লাগছে। আমি রেনুর কথার কোনো জবাব না দিয়ে গাড়ি চালিয়ে জায়গা মতো পৌঁছে গেলাম। রেনু খুশি আমার সাথে সময় কাটিয়ে তারপর আমরা রাতের দিকে বাড়িতে গেলাম। আমি রেনুকে গেস্ট হাউসের দরজা পর্যন্ত এগিয়ে দিলাম। আসলে ফিরতে একটু রাত হয়ে গেছিল। আমার বাড়ির কেউই আঁখির বিষয়টা জানে না, কারণ আমি রেনুকে মানা করেছিলাম। বাড়িতে ঢোকার পর মা আমাকে প্রশ্ন করলো, কোথায় ছিলাম। আপুরও মায়ের সাথে যোগাযোগ দিয়ে বলল, তুই সারাদিনই তো বাড়িতে কিছুই খাসনি, শরীরটা খারাপ করবে তো। আসলে বাড়িতে আসার পর আমি একবারও ঘরে খাবার খাইনি, আর খেতেও মন চায় না। আমার কাছে তাদের কথাগুলো কেমন যেন উপহাসের মতো লাগছে, যেন আমার খেয়াল রাখার জন্য কেউ ছিল না তখন তারা আমায় অবহেলা করেছিল। এখন আমার খেয়াল রাখার জন্য রেনু আছে, তাই এখন এদের নেকামি না করলেও ভালো হয়। অনেক কষ্ট সহ্য করেছিলাম, এই দিনের পর দিন না খেয়েছিলাম, কেউ কোনো খবর নেয়নি যে আমি খেয়েছি কি না। সুস্থতার সময়ও কপালে হাত রাখার মতো কেউ ছিল না। তখন বলল, আমার পেট ভরাই আছে, আমি খেয়ে এসেছি, আমি যাই, অনেক ক্লান্ত লাগছে, একটু ঘুমানো দরকার। আর হ্যাঁ, আমার ব্যাপারে এতটা না ভাবলেও চলবে। কথাটা বলে উপরে চলে আসি। নিজের রুমে এসেই আমি ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হওয়ার জন্য। বাইরে এসে বিছানায় গাটাই এলিয়ে দিলাম। ঠিক সেই মুহূর্তে একটা অপরিচিত নাম্বার ফোন আসলো। অপরিচিত, তাই আর ফোনটা ধরলাম না।
খুব ক্লান্ত আমি। কিন্তু সাথে সাথে দ্বিতীয় ফোন একই নাম্বার থেকে। এবার তাই ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কোনো সাড়া নেই, তাই আবার বললাম, হ্যালো, কে বলছেন? কোনো কথা বলছে না কেন? দেখুন, যদি কোনো কিছু বলার না থাকে তাহলে ফোনটা রাখুন, আমার এখন রেস্ট নিতে হবে। এটা বলেই ফোনটা রেখে দিই। আশ্চর্যের বিষয়, 1 মিনিট পরে আবারও ওই নাম্বার থেকেই ফোন। আমি খুব বিরক্ত হয়ে গেলাম, কিন্তু অবস্থা শান্তিমতো যে কেউ একটু ঘুমাবে তার জোগাড় নেই। একরাশ বিরক্ত নিয়েই ফোনটা ধরলাম। তখন আমাকে আশ্চর্য করে দিয়ে ওপাশ থেকে কলকারি বলল, রাতে খেয়েছ? আমি কার গলা শুনছি? আখি? কিন্তু এত রাতে আখি আমাকে ফোন করতে যাবে কেন? আমি না চেনার ভাব করে বললাম, হ্যাঁ খেয়েছি, কিন্তু আপনি কে বলছেন? এইবার মেয়েটা ধরা গলায় বলল, আমায় চিনতে পারছো না? আমি বললাম, কি আশ্চর্য, আরে এত রাতে আপনি আমাকে ফোন করলেন আর বলছেন আমি আপনাকে চিনি কি না? আরে আপনাকে কি করে চিনব? তাজ্জব ব্যাপার। আমি আখি চিনতে পারছো না? আমি বললাম, কিন্তু কোন আখি? আর কোথাকার আখি? ওপাশ থেকে। আমি তোমার বউ আখি। আমি এই কথাটা আখির মুখ থেকে শোনার আমার অনেক শখ ছিল, কিন্তু আজ যেন কাটার মতো লাগছে। তখন বললাম, দেখুন, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে ওই সম্পর্কটা আর নেই। আপনি নিজেই অনেকবার বলেছেন আপনি আমাকে স্বামী হিসাবে মানেন না। এখন তাহলে এসব বলার মানে কি? ওপাশ থেকে কোনো কথা নেই। তারপর আমি বললাম, অনেক জ্বালিয়েছি আপনাকে, আর কষ্ট দিতে চাই না। আর শুনুন, খুব শীঘ্রই আপনার ডিভোর্স পেপার পেয়ে যাবেন। আপনি তো এতদিন ধরে আমার কাছে এটাই চেয়েছেন। আখি বলল, প্লিজ এমনটা করো না। আমি ফোনটা কেটে দিলাম কারণ রেনু ফোন করেছে। হ্যালো ম্যাডাম, কী ব্যাপার এত রাতে? তুমি আমাদের সাথে কালকে চলো না, তোমাকে ছাড়া একদম ভালো লাগে না। আমি কখন বললাম যে যাব না? রেনু বলল, সত্যি তুমি যাবে? যাব তো, কিন্তু এখন আমায় ঘুমাতে না দিলে সেটা বদলাতেও পারে। তখনই রেনু বলল, না না, আমি ফোন রেখে দিচ্ছি, লাভে শোনা। ফোনটা রেখে দেয় দুটো কারণে। আমার রেনুদের বাড়িতে যেতে হবে। প্রথম তো আমার দুলাভাইকে পরীক্ষা করতে হবে। দ্বিতীয় হলো আগের থেকে বদলা নিতে চাই। সুদে আসলে আগেকে অনেক কষ্ট পেতে হবে। আমায় কষ্ট দিয়েছে সেটা মানা যায়, কিন্তু একটা নিষ্পাপ শিশুর সাথে যা হয়েছে সেটা মেনে নেওয়া যায় না। এসব কিছু ভাবতেই ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভাঙে রেনুর ফোনে। ওর মিষ্টি হাসিটা শুনে মনটা সতেজ হয়ে গেল। কিন্তু তখনই আমার মুডের 12টা বাজতে আদিবা হাজির। কিরে ভাইয়া, তুই এত সকালে উঠে গেলে? ভাবা যায় না। আমি অনেক কিছু ভাবতে পারিনি, কিন্তু হয়ে গেছে, তাই নিজেকেও বদলিয়ে নিয়েছি। আমি এখন সকালে চা খাই না। আমার জন্য এসব করার কোনো দরকার নেই। আমি এখানে বাবার জন্য এসেছিলাম। আমার কাজও হয়ে গেছে, তাই আজকেই চলে যাব। কথাটা বলে আমি ওয়াশরুমে চলে আসি। আপু ওখানে দাঁড়িয়ে আছে, চোখে জল চিকচিক করছে, হয়তো অনেক কষ্ট পাচ্ছে, কারণ আজ পর্যন্ত আমি ওর সাথে কখনো এমন আচরণ করিনি। কষ্ট হলে হোক, আমিও কম কষ্ট পাইনি। আমি তো সব কিছু ঠিক করতে চেয়েছিলাম, কিন্তু ওরা তো আমার মনের
ভাবনাটা তা বুঝতে চাইল না। আমার ভালো লাগা খারাপ লাগা তাদের কাছে কোনো ম্যাটারই করে না, তাই ওদেরকে ওদের মতো ছেড়ে দেওয়াই ভালো। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে রেডি হয়ে নিলাম, কারণ আজকে রেনুদের নিয়ে ওদের বাড়িতে যেতে হবে। আমি নিচে আসতেই দেখি সবাই আমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে। আমি ওই দিকে ভ্রুক্ষেপ না করে দরজার দিকে এগুলাম। তখন মা পিছনে থেকে ডাক দিল, কিরে আশিক, নাস্তা করবি না? তোর জন্য আমরা সবাই বসে আছি। আমি তো কাউকে বসে থাকতে বলিনি, তাহলে এমনটা করার মানে কি? আর আমি এখন খাবো না। তখনই বাবা বলল, কিরে, তোর মায়ের সাথে তুই এরকমভাবে কথা বলছিস কেন? আর তুই নাকি আজকে চলে যাবি? হ্যাঁ, ঠিকই শুনেছ। তারপর আমি ব্যাগ থেকে একটা কাগজ বের করে বাবার হাতে দিয়ে বললাম, আমি আপনার সম্পত্তির ওপর আমার সকল অধিকার ছেড়ে দিয়েছি, আর এটা হলো তার কাগজ। তখন সবাই আমার দিকে আশ্চর্য হয়ে তাকালো। আমি বললাম, আমি আর এই বাড়িতে ফিরে আসছি না। বাবা কিছু বলতে যাবে, থামিয়ে দিয়ে সবাইকে কথা শুনিয়ে বেরিয়ে এলাম। বাবার সাথে খারাপ ব্যবহার করেছি বলে বাবা কিছু মনে করবে না, কারণ বাবাকে আমি সব কিছুই জানিয়ে রেখেছি। এই মুহূর্তে দুলাভাইকে এটাই বোঝাতে হবে যে আমি আমার পরিবারের সাথে কোনো যোগাযোগই রাখতে চাই না। তাহলে বোঝা যাবে যে ও সুযোগ পেলে আবার কিছু করবে কি না। এরপর আমি বাইরে নাস্তা করে রেনু তার পরিবারকে নিয়ে রওনা দিলাম। অবশ্যই ওইখানে আখিরাও আছে, তবে যাওয়ার আগে আমি নিলয়কে বলেছি যে বাড়ির সব খবর যেন আমাকে দিতে থাকে, আর একটু খেয়াল রাখার জন্য। দুলাভাইকে আমার একটু বিশ্বাস হচ্ছে না, কারণটা না হয় পরেই জেনে নেবেন। আমার দুইটা গাড়ি করে যাচ্ছি, একটাতে সিনিয়র লোকজন, আরেকটাতে আমি, রেনু আর আখি অনেক। আমি ড্রাইভ করছি, রেনু আমার পাশেই বসেছে, আখি আর অনেক পিছনে বসেছে। আখির মুখটা অনেক শুকনা লাগছে, আর চোখ দুটো ফুলে আছে। মনে হয় কাল রাতে অনেক অশ্রু বিসর্জন করে দিয়েছে। গাড়ি চলার সাথে সাথে রেনু তার অভ্যাস অনুযায়ী টেপ রেকর্ডার চালু করে দিয়েছে। তবে আজ আমি রেনুর প্রত্যেকটা কথার সাড়া দিচ্ছি, আর আখিরা হোঁ হাঁ করছে। আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে আমি রেনুর সাথে অনেক হ্যাপি। আখির মতো মেয়ের আমার কোনো দরকার নেই। 2টার দিকে আমরা রেনুদের বাসায় পৌঁছে যাই। সবাই যার যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর সবাই নিচে খাবার টেবিলে চলে আসে, কিন্তু আমি আর নিচে যাইনি। আমি নিচে যাচ্ছি না দেখে রেনু আমাকে ফোন দিল। আমি বললাম এখন খাবো না। এজন্য একটু পর রেনু আমার জন্য খাবার নিয়ে উপরে চলে এলো, আর দেখলাম রেনুর লেজ হয়ে আখিও এলো। আমার খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আখি আসাতে মাথার একটা দুষ্টু বুদ্ধি এলো। আমি রেনুকে বললাম, আমাকে তার হাতে খাইয়ে দিতে হবে, তবেই আমি খাবো। আমার এই আবদারে রেনু তো খুশি হবেই, কিন্তু তারপরও ছোট বোন এখানে থাকায় কেমন যেন হেজিটেট করছিল। তাই বলল, আমি এখন তোমাকে খাইয়ে দিতে পারবো না, তুমি নিজে থেকে খেয়ে নাও। তখন আমি বললাম, ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি পরে খেয়ে নেব।
আগে তো আমি না খেতে চাইলে জোর করে খাইয়ে দিতে, তাহলে আজকে কি হলো? তারপর রেনু আমাকে খাইয়ে দিতে লাগলো, আর আখি তার পিছনে দাঁড়িয়ে থেকে আমার দিকে নিরাশ দৃষ্টিতে তাকিয়ে আছে। আখিকে দেখে আমার মাথায় আরেকটু দুষ্টমি ইচ্ছে জাগলো।